আজকে আমরা এটা দ্বিতীয় অধ্যায়ের সেকেন্ড লেকচার না? কেউ কি কিছু জিজ্ঞেস করলা? কি ভাই, এটা কি দ্বিতীয় অধ্যায়ের সেকেন্ড হ্যাঁ লেকচার? হ্যাঁ, আমরা কোয়ান্টিটেটিভ, এই যে উপরে লেখা আছে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, মানে হচ্ছে পরিমাণগত রসায়ন। আজকে আমরা পরিমাণগত রসায়নের উপরে দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল ফাতিন। তো আমরা গত ক্লাসে যেটা বললাম যে পরিমাণগত রসায়নের একদম বেসিক যেই জিনিসগুলা, যে পরমাণুর যে কণিকাগুলা, হ্যাঁ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলা নিয়ে আমরা আলোচনা করছি। তো আমরা দেখছি যে ইলেকট্রনের চার্জ নেগেটিভ। আমরা দেখছি ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। তো চার্জ যখন বলবো তখন আমরা হচ্ছে আগে মাইনাস বলি। কেন, সেগুলো নিয়ে আমরা খুব একটা আলোচনা করি নাই, বা কিছু কথাবার্তা বলছিলাম, কিছু পরীক্ষার নাম বলছিলাম, ক্যাথোড রশ্মি পরীক্ষা বা যে তৈলবিন্দু পরীক্ষা ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমরা একটু বোঝার চেষ্টা করবো যে কেন ইলেকট্রন এর চার্জ নেগেটিভ, কেন প্রোটনের চার্জ পজিটিভ, এই জিনিসগুলো একটু আলোচনা করব। তো গত ক্লাসে আমি বলছিলাম যে রাদারফোর্ডের কথা বলছিলাম, থমসনের কথা বলছিলাম। তো গত ক্লাসে আমি একটা কথা বলছিলাম ইলেকট্রনের বেলায়, যে যে থমসন, উনি 1897 সালে ইলেকট্রন সম্পর্কে আমাদের একটু আইডিয়া দেন। ইলেকট্রন মানে উনি জাস্ট এটা প্রমাণ করেন যে ডাল্টনের যে মতবাদ ছিল সেই ডাল্টনের মতবাদকে উনি ভুল প্রমাণ করেন। উনি বলেন যে আসলে পরমাণু, মানে ডাল্টন কি বলে গেছে, কেউ কি আমাকে বলতে পারবে ডাল্টন কি বলে গেছে? যে কোনো একজন। আচ্ছা, ডাল্টন আমাদের কি বলছে? যে ডাল্টন বলে গেছে যে পৃথিবীতে যত পদার্থ আছে সকল পদার্থই কি পরমাণু নামক অবিভাজ্য ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত। তো এই কথাটা যখন ডাল্টন বলল, ডাল্টনের এই কথার প্রেক্ষিতে অনেকের মাথায় চিন্তা আসলো যে আসলেই কি পৃথিবীর প্রত্যেকটা পদার্থ এই পরমাণু নামক অবিভাজ্য ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত কিনা। আমি কোন জায়গাটাকে জোর দিছি? অবিভাজ্য। তো আহ, অনেক বিজ্ঞানী কাজ করা শুরু করলো। তো তাদের মধ্যে থমসন সর্বপ্রথম একটা জিনিস প্রমাণ করেন, যে যাই হোক না কেন পরমাণু অবিভাজ্য, এই কথাটা ভুল। পরমাণু বিভাজ্য, এবং আমরা গত ক্লাসে দেখে আসছি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলার ধারণা আমরা পাইছি। তো থমসন সর্বপ্রথম যেটা প্রকাশ করেন বা যেটা প্রমাণ করতে সক্ষম হন সেটা হচ্ছে যে পরমাণু অবিভাজ্য, এবং পরমাণুর মধ্যে আমরা একটা কণার অস্তিত্ব আবিষ্কার করি যেটার চার্জ হচ্ছে ঋণাত্মক। থমসন কিন্তু আমার কোনো মান দেয় নাই। গত ক্লাসে পড়ছিলাম যে বিজ্ঞানী মিলিকান তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে ইলেকট্রনের যে চার্জের মান সেটা আবিষ্কার করেন। সেটা কত? 1.6 × 10⁻19 কুলম্ব। আর এই যে চার্জটা বললাম, ইলেকট্রনের যে চার্জ, এটা যে নেগেটিভ, বা ইলেকট্রন যে একটা নেগেটিভ কণা, এইটা আবিষ্কার করেন কে? এইটা প্রমাণ দেন, বা এই যে ইলেকট্রন যে নেগেটিভ একটা কণা বা তড়িৎ, কি বলে এটাকে, আহ ঋণাত্মক তড়িৎধর্মী কণা, এটা প্রথম প্রমাণ করেন হচ্ছে থমসন। তো সেই পরীক্ষাটাকে আমরা গত ক্লাসে বলে আসছিলাম যে ক্যাথোড রে এক্সাম বা ক্যাথোড রশ্মি পরীক্ষা। ক্যাথোড রে এক্সাম, যেটাকে আমরা বাংলায় বলছি ক্যাথোড রশ্মি পরীক্ষা। আচ্ছা, তো এই পরীক্ষাটা করার জন্য আমি একটু সময় নিব। হ্যাঁ, কারণ হচ্ছে যে একটু ছবি টবি আঁকবো, একটু ধৈর্য নিয়ে সবাই একটু দেখো। আমি যেটা আসলে আঁকার চেষ্টা করছি, এটা একটা টিউব বা কাঁচ নল ছিল আর কি, যদিও অতটা ভালো হয় নাই। তো এটাকে আমরা বলি ক্যাথোড রে টিউব, বা এটা নর্মাল একটা কাঁচ নল। ঠিক আছে, হ্যাঁ, তো নেট এই চলে কাঁচ গেছে, নলকে, বলবেন আবার। আচ্ছা, আমরা গত ক্লাসে যেটা জানছিলাম যে যে থমসন যে বিজ্ঞানী আছেন, মজার ব্যাপার হচ্ছে যে আমরা সবসময় জেনে আসছি যে ইলেকট্রনের যে অস্তিত্ব সেটা আবিষ্কার করেন কে? থমসন। বাট থমসনের সাথেও কিন্তু তার কিছু সহকর্মী ছিল, বাট সেই সহকর্মীদের নাম কিন্তু কখনো লাইমলাইটে আসে নাই। তো থমসন এবং তার যে গ্রুপ ছিল, তো তার যে সহকর্মী ছিল, তো সেই থমসন এবং তার গ্রুপ এর যারা ছিল তারা সম্মিলিতভাবে একটা কণার অস্তিত্ব আবিষ্কার করতে সক্ষম হন 1897 সালে, যেটাকে পরবর্তীতে বিজ্ঞানী স্টোনি নাম দেন হচ্ছে ইলেকট্রন। তো এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনের সম্পর্কে আমরা গত ক্লাসে দুইটা জিনিস শিখছি। একটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, এর মানটা জানছি, এবং ইলেকট্রনের যে আধান বা ইলেকট্রনের যে চার্জ, এইটার চিহ্নটা কেমন, ধনাত্মক না ঋণাত্মক, সেটাও জানছি। আমরা গত ক্লাসে জেনে আসছি যে ইলেকট্রনের যেই চার্জটা, যে 1.6 × 10⁻19 কুলম্ব, এইটা আবিষ্কার করছেন হচ্ছে বিজ্ঞানী মিলিকান একটা পরীক্ষার মাধ্যমে, যেটাকে আমরা বলতেছি অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট বা তৈলবিন্দু পরীক্ষা।
যেটা আমরা পরে আলোচনা করতেছি। আর আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে ক্যাথোড রশ্মি পরীক্ষা বা ক্যাথোড রে এক্সাম, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে। ক্যাথোড রে এক্সাম বা ক্যাথোড রশ্মি পরীক্ষা, এই ক্যাথোড রশ্মি পরীক্ষাটা আবার কে করছে? এটা কিন্তু মিলিগান করেন নাই, এটা করছে হচ্ছে থমসন। থমসন এই পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেখাবে তোমাদেরকে যে ইলেকট্রনটা কি আসলে পজিটিভ চার্জ বিশিষ্ট নাকি নেগেটিভ চার্জ বিশিষ্ট। আমরা ইলেকট্রনের চার্জ বারবার বলতেছি, কত একটু লিখি। আমরা ইলেকট্রনের চার্জ গত ক্লাসে দেখছি 1.6 × 10⁻19 কুলম, কিন্তু আমরা কিন্তু সামনে একটা মাইনাস চিহ্ন দিছিলাম। সেই মাইনাসটা কেন, সেটাই এখন থমসন তোমাদের প্রমাণ করে দেখাবে। তো বিজ্ঞানী থমসন যেটা করছে, তিনি একটা কাঁচনল নেন বা একটা টিউব নেন, যেটাকে আমরা বলতেছি ক্যাথোড রে টিউব। এই টিউবকে তিনি একটা কাজ করেন, সেটা হচ্ছে এই টিউবের ভিতরে থেকে যেই বাতাস, মানে যদি কোনো ইয়া থাকে, বায়ু থাকে, সেই বায়ুটাকে তিনি বাইরে সোক করে বের করে আনেন, মানে এটাকে ভ্যাকুয়ামে পরিণত করেন বা বায়ু শূন্য করেন। বায়ু শূন্য করার পরে আমরা দেখি যে থমসন যে কাজটা করেন, সে দুইটা ধাতব পাত্র নেন। এটা কি কাঁচা নল? হ্যাঁ, কাঁচনল বলতে পারো। আচ্ছা, তো এখানে যেটা আমি নিছি যে এটাকে আমি বলতেছি ক্যাথোড রে টিউব। হ্যাঁ, এটা একটা টিউব বা এটা একটা কাঁচনল, নর্মালি চিন্তা করবো একটা বোতলের মতো করে চিন্তা করো, ঠিক আছে? এবং এখানে আমি দুইটা ধাতু নিছি, আমি ধরলাম এটা হচ্ছে এ ধাতু আর এইটা হচ্ছে বি ধাতু, ঠিক আছে? এরকম। তো এখন এই যে ধাতু দুইটা নিছি, মানে ধাতুর যে দুইটা পাত নেওয়া হয়েছে, তো বিজ্ঞানী থমসন যেটা করেন, আচ্ছা, বিজ্ঞানী থমসন যেটা করেন, তিনি যেটা করেন যে এই যে টিউবটার মধ্যে ক্যাথোড রে টিউব যেটা আমি আঁকছি বোতলের মতো যেটা দেখতে, এই ক্যাথোড রে টিউবের মধ্যে আমার যে দুইটা ধাতব পাত আছে, একটাকে আমি বলছি এ আর একটাকে আমি বলছি বি। তাহলে এই এ এবং বি, এই দুইটা ধাতুর পাতকে সে কি করছে, সে একটা ব্যাটারির সাথে কানেক্ট করছে। ফলে যখন ব্যাটারির সাথে কানেক্ট করছে, তখন থমসন দেখেন যে এই যে এ ধাতু যেটা আছে, এই এ ধাতু থেকে একটা রশ্মি বি ধাতুকে ভেদ করে সোজা বের হয়ে যায়, এবং এই যে টিউবটা আছে, এই টিউবের যে পৃষ্ঠতল বা এই যে টিউবের যে মাথাটা, এই মাথায় সে একটা স্পার্ক তৈরি করে, এটা যেটাকে আমরা বাংলায় বলি প্রতিপ্রভা। বা এখানে আমরা যদি পর্দা দিই, একটা পর্দা দিয়ে দিই, তাহলে আমি কি পাবো, ওই যে আলোর রেখাটা পাবো, বা এটাকে সহজ ভাষায় যেটাকে আমরা যে স্পার্ক বলি সেভাবে আর কি সে দেখতে পান যে একটা স্পার্ক জ্বলে উঠে বা একটা প্রতিপ্রভা সৃষ্টি করে। তখন যখন আমি এই যে ধাতুর যে দ্বন্দ্বগুলো আছে, এই যে দুইটা ধাতব দ্বন্দ্ব আছে, এই দুইটা ধাতব দ্বন্দ্বকে আমি একটা ব্যাটারির সাথে যুক্ত করি। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা এ ধাতু যেটা, সেটা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত, ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত, এবং যেটা বি ধাতু সেটা ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত। তো এটা কি, এটা হচ্ছে ক্যাথোড। আর এই বিটা কি বলতো, বিটা কি হবে? অ্যানোড। অ্যানোড, ঠিক আছে? আমরা 9-10-এ কিন্তু ক্যাথোড অ্যানোড পড়ে আসছি, তড়িৎদ্বার পড়ে আসছি, ঠিক আছে? তো এটা সহজ ভাষায় যে তড়িৎদ্বার, ঠিক আছে? তো তড়িৎদ্বার হিসেবে আমরা আবার কি করছি, তড়িৎদ্বার হিসেবে আমরা কিন্তু ধাতুর দণ্ড ব্যবহার করতাম, এই যে জিঙ্কের দণ্ড ব্যবহার করতাম, কপারের দণ্ড ব্যবহার করতাম, যে ড্যানিয়েল সেল বা এগুলাতে তোমরা পড়ে আসছো। তাহলে এখন এই যে ক্যাথোড যেটা করতেছে বা এই যে আমার এ ধাতু যেটা করতেছে, সে কি করতেছে, এই এ ধাতু যে মানে যেই আলোক রশ্মিটা ছাড়তেছে, এই আলোক রশ্মিটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাথোড রশ্মি, ঠিক আছে? এটাকে আমরা কি বলতেছি, ক্যাথোড রশ্মি। এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে? এই জন্য আমরা কি টিউবটার নাম ক্যাথোড টিউব দেওয়া হয়েছে? হ্যাঁ, এটা একটা টিউব, এটা ওই যে ক্যাথোড, এটা নাম দেওয়া হয়েছে কেন, এটা একটা জাস্ট কাঁচনল চিন্তা করো, বা একটা বোতলের মতো একটা কাঁচনল চিন্তা করো। এটা নাম দেওয়া হয়েছে কেন, কারণ এই যে আমরা ক্যাথোড রশ্মির পরীক্ষা করতেছি, এই জন্য আমরা এই টিউবটাকে নাম দিই ক্যাথোড রে টিউব, ঠিক আছে? আমি একটু আবার রিপিট করতেছি, একটু মনোযোগ দিয়ে সবাই ধীরে ধীরে শোনো। 1897 সালে থমসন কি করে, সে একটা কাঁচনলের ভিতরে দুইটা ধাতব দণ্ড নেন বা দুইটা ধাতব পাত নেন। তো সেই দুইটা ধাতব পাতকে সে যখনই একটা ব্যাটারির সাথে কানেক্ট করেন, তখন তিনি দেখতে পান যে ক্যাথোড থেকে একটা আলোক রশ্মি বের হয়, এবং সেই আলোক রশ্মিটাকে আমরা বলতেছি ক্যাথোড রশ্মি। এবং এই ক্যাথোড রশ্মিটা কি করে, এই যে আমার যে তলাটা আছে, এই যে টিউবের
যে ইয়াটা আছে, পৃষ্ঠতলটা আছে, সেখানে একটা প্রতিপ্রভা সৃষ্টি করে বা সেখানে একটা কি করে, স্পার্ক সৃষ্টি করে। তো আমরা দেখলাম যে ক্যাথোড তাহলে কি করতেছে, একটা আলোক রশ্মি বের করতেছে। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? সবাইকে এইটুকু বুঝছি? তো আশা এটা করি কারো কোনো কাঠি নল ছাড়া প্রশ্ন নাই। অন্য কোথাও করা যাবে? যাই নাও, আমাকে যেটা করতে হবে একটা টিউব, এই মানে বায়ুশূন্য একটা সিস্টেম তৈরি করতে হবে। এখন বায়ুশূন্য সিস্টেম তুমি যদি তৈরি করতে পারো তাহলে কোনো সমস্যা নেই। যে কোনো টিউব হতে পারে, কাচের টিউবই যে হইতে হবে তা না। আচ্ছা, তো এখন আমি যেটা করব, আচ্ছা আমরা এখন যেটা করব যে, ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ আবার বলো ভাইয়া। ভাই, ধাতু কি নির্দিষ্ট কোনো ধাতু নাকি যেটা ইচ্ছা এটা নিতে পারবো? হ্যাঁ এটাতে আসবে একটু পরে, হ্যাঁ ভালো একটা প্রশ্ন, এটাতে আসবে একটু পরে। তো সে র্যান্ডমলি দুইটা ধাতু নেয়, হ্যাঁ ধরে নাও যে থমসন র্যান্ডমলি দুইটা ধাতু নিছে এবং এই দুইটা ধাতু থেকে সে কি করলো, যখনই সে ধাতুর যে পাত ছিল সেগুলাকে সে একটা ব্যাটারির সাথে যুক্ত করে, ব্যাটারির সাথে কানেক্ট করে, তখন কি হয়, ক্যাথোড থেকে একটা আলোক রশ্মি বের হয়, যেটাকে আমরা বলতেছি ক্যাথোড রশ্মি। যেহেতু ক্যাথোড থেকে আমার রশ্মিটা বের হচ্ছে, এই জন্য এটাকে সহজভাবে নাম দিয়ে দিচ্ছে ক্যাথোড রে বা ক্যাথোড রশ্মি। এখন আহ এইটা আসলে এখানে কি হচ্ছে, থমসন বোঝার চেষ্টা করলেন যে আসলে এই জায়গায় কি ঘটনাটা ঘটতেছে। এই যে আলোক রশ্মিটা বের হইলো, এই রশ্মির কি আদৌ কোনো ধর্ম আছে কিনা, এর কি কোনো ইলেকট্রিক চার্জ আছে কিনা, এই জিনিসগুলো সে জানার চেষ্টা করলো। এই জন্য সে বুদ্ধি করে যেটা করলো, সে আরো দুইটা ধাতুর পাত নিল। আচ্ছা সরি। আচ্ছা আমি একটু আবার আঁকি। আমার কাছে দুইটা ধাতুর দ্বন্দ্ব আছে। আচ্ছা, তো এখন আমি যেটা করব, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আমি কি করছি, এটাকে একটা ব্যাটারির সাথে যুক্ত করছি, ঠিক আছে, একটা মাইনাস একটা প্লাস। ওকে, তাহলে আমি যেটা করব, এখন যেটা করলো, উনি যেটা দেখলো যে একটা রশ্মি বের হয়, ক্যাথোড রশ্মি বের হয়, এতটুকু আমরা একটু আগে দেখছি। তো উনি এরপরে যেটা করে, উনি আরো দুইটা ধাতব পাত নিল এবং এই ধাতব পাতগুলোকে সে আবার কি করলো, এই ধাতব পাত যেটা নিল, ধরো এটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক। তাহলে এই যে ধাতব পাত, এগুলাকে আবার কি করলো, ইলেকট্রিসিটির মাধ্যমে এগুলো আবার কি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করলো বা এগুলোর মধ্যে কারেন্ট ফ্লো করলো। এই যে দুইটা ধাতব পাত, একটা হচ্ছে ধনাত্মক ধাতব পাত, একটা হচ্ছে ঋণাত্মক। কারণ কি, ওই যে যখন আমি ইলেকট্রিসিটি যোগ মানে বিদ্যুৎ ক্ষেত্র সৃষ্টি করছি, তখন কি হয়ে যাচ্ছে, ধাতব পাত গুলা একটা হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট হয়ে গেল আর একটা কি ঋণাত্মক আধান বিশিষ্ট হয়ে গেল। এর মানে ইলেকট্রন ফ্লো হচ্ছে। তো এবং এটা কি ইলেকট্রন টিউবের ফ্লো ভিতরে হওয়া নেবো মানে না কি, ভাইয়া? হ্যাঁ ধাতব বুঝি পাত নাই। ধাতব পাত যদি কি টিউবের ভিতরে নিব নাকি বাইরেই রাখবো? বাইরে বাইরে বাবা, বাইরে আসছি তো, বাইরে। সে তড়িৎ ক্ষেত্রের ভিতরে এই টিউবটা নিছে, ঠিক আছে, সে একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে টিউবটা চালনা করছে। বুঝতে পারছি, সে টিউবের বাইরে দুইটা ধাতব পাত নিল এবং সেই দুইটা ধাতব পাতকে আবার কি কারেন্টের সাথে যুক্ত করলো। তাহলে কি হইলো, ধাতব পাত যদি দুইটা ধাতব পাতকে যদি আমরা বিদ্যুতের সাথে বা তড়িৎ ক্ষেত্রের দ্বারা যদি করতে যাই, একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে কেমনে, হ্যাঁ, তাহলে এই যে আমার যে দুইটা ধাতব পাত আছে, তাদেরকে আমি ইলেকট্রিসিটির সাথে কি করছি, কানেক্ট করছি। ফলে আমার একটা ধাতব পাত হয়ে গেল ধনাত্মক আধান বিশিষ্ট আর একটা হয়ে গেল ঋণাত্মক আধান বিশিষ্ট। আমরা কিন্তু ওই যে ধাতব বন্ধনে পড়ে আসছি যে সঞ্চরণশীল ইলেকট্রন, মানে ইলেকট্রন ফ্লো হওয়া মানে কি, কারেন্ট ফ্লো হওয়া, ঠিক আছে। তাহলে যার জন্য এই যে তোমার কি হয়ে যাচ্ছে, দুইটা ধাতব পাত, একটা ধনাত্মক একটা ঋণাত্মক আধান বিশিষ্ট, আহ আহ, কি বলে এটাকে, ধনাত্মক, একটা হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট ধাতব পাত পরিণত হইলো আর একটা ঋণাত্মক আধান বিশিষ্ট। বা আমি যদি সহজ ভাষায় বলি, তাহলে আমি একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে চালনা করলাম। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্রটা কেমনে বানায় এটা? তড়িৎ ক্ষেত্রের মধ্যে কি বললাম তো, এই যে আমার কাছে যে দুইটা ধাতব পাত আছে, হ্যাঁ, দুইটা ধাতব পাতকে আমি যদি তোমার ইলেকট্রিসিটি ফ্লো করাই, এই দুইটা ধাতব পাতের সাথে যদি আমি কানেক্ট করি, এখানে যদি আমি ব্যাটারি কানেক্ট করি, আমরা পড়ে আসছি না 9-10-এ, ব্যাটারি কিভাবে কানেক্ট করি, এখানে একটা বাল্ব থাকে জ্বলে ওঠে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, মনে আছে। হ্যাঁ সেই কাজটা এখানে আমি জাস্ট ছোট করে রাখছি, এখানে আর ওই যে ওইরকম আর দেখাই নেই।
ঠিক আছে, এইভাবে আর কি কানেক্টেড। ঠিক আছে, তো আমি এইদিকে আর আঁকতে চাই নাই, যাই হোক আমি জাস্ট শর্ট করে আর কি দেখাইছি। আচ্ছা, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে চালনা করলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইটা কি পজিটিভ প্রান্ত, এটা কি নেগেটিভ প্রান্ত। ঠিক আছে, তাহলে এই যে পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত পাইলাম, যখন আমি তড়িৎ ক্ষেত্র বানাইলাম বা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখন আমি এই টিউবটাকে আনবো, তখন আমি যদি এই ব্যাটারি অন করে দেই, ব্যাটারি সুইচটা যদি অন করে দেই, তাহলে কি হবে, এই যে ক্যাথোড থেকে আগে কি হচ্ছিল, একটা ক্যাথোড রে বের হচ্ছিল না, এখনো ক্যাথোড রেটা বের হবে, কিন্তু সেইটা বেঁকে যাবে। ক্যাথোড রে বেঁকে কোন দিকে যাবে, ধনাত্মক প্রান্তের দিকে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে একটু বলো যে একটু আগে কি হচ্ছিল, একটু আগে কিন্তু কোনো দিক পরিবর্তন হচ্ছিল না। যখন তড়িৎ ক্ষেত্র ছিল না, তখন আমার যে ক্যাথোড রশ্মি ছিল, সেই ক্যাথোড রশ্মি কি সোজা চলে যাচ্ছিল। বাট যখনই আমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনলাম, তখন দেখলাম যে আমার যে ক্যাথোড রশ্মিটা আছে, সেই ক্যাথোড রশ্মিটা ধনাত্মক প্রান্তের দিকে বেঁকে যাচ্ছে। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি যে এই ক্যাথোড রশ্মি নিশ্চয়ই কি তার একটা ঋণাত্মক ধর্ম আছে, বা সে নিশ্চয়ই নিজে নেগেটিভ চার্জ বহন করে, যার জন্যই তো সে কি ধনাত্মক চার্জের প্রতি আকৃষ্ট হয়েছে, তাই না? জি ভাই। এটাতে কি কারো কোনো বুঝতে সমস্যা আছে? একটু আগে যখন আমার কোনো ইলেকট্রিক ফিল্ড ছিল না, আমি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই টিউবটা চালনা করি নাই, তখন কি ছিল, তখন আমার ক্যাথোড রশ্মিটা সোজা পাস করে গেছে, আমার এখানে কি করছে, এখানে স্পার্ক তৈরি করছে। কিন্তু যখনই আমি দুইটা ধাতব পাতকে কানেক্ট করলাম, ব্যাটারি বা ইলেকট্রিসিটির মাধ্যমে কানেক্ট করলাম, তখন দেখলাম যে এক পাশে আমার ধনাত্মক প্রান্ত সৃষ্টি হয়েছে, আরেক পাশে ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়েছে। এবং তখন কি হচ্ছে, এই যে ক্যাথোড রশ্মিটা, এই ক্যাথোড রশ্মিটা ধনাত্মক প্রান্তের দিকে কি হয়ে গেল, ধনাত্মক প্রান্তের দিকে বেঁকে গেল। তাহলে আমি বলতে পারি যে যেই ক্যাথোড রশ্মিটা ধনাত্মক প্রান্তের দিকে বেঁকে গেল, সেই ক্যাথোড রশ্মিটা কি নিজে নিশ্চয়ই কি নেগেটিভ চার্জ বিশিষ্ট। ক্লিয়ার? জি এতটুকু ভাই, কি বুঝতে ক্লিয়ার। পারছি? তাহলে এই যে ক্যাথোড রশ্মি যেটা হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, আমরা গত ক্লাসে কিন্তু বলছিলাম যে এই ক্যাথোড রশ্মির যে প্রবাহ, এইটাকেই আমরা কি ইলেকট্রন বলছিলাম। আমরা গত ক্লাসে জানছিলাম যে ইলেকট্রন হচ্ছে ক্যাথোড রশ্মির প্রবাহ। ঠিক আছে, গত ক্লাসে আমরা জানছিলাম যে ক্যাথোড রশ্মিটা হচ্ছে কি ইলেকট্রনের প্রবাহ। তাহলে আজকে আমরা দেখলাম যে ক্যাথোড রশ্মিটা আবার ধনাত্মক প্রান্তের দিকে আকৃষ্ট হচ্ছে, বা ধনাত্মক আধান বিশিষ্ট যে ধাতব পাত আছে তার প্রতি আকৃষ্ট হচ্ছে। তাহলে এটা খুবই কমন সেন্স যে একটা জিনিস কখন ধনাত্মক আধানের প্রতি আকৃষ্ট হবে, যখন সে নিজে কি হবে, নেগেটিভ হবে। তাহলে এই যে ক্যাথোড রশ্মিগুলো আছে, তারা কি, তারা হচ্ছে নিজেরা নেগেটিভ। তো এখান থেকে আমরা বলতে পারি যে ইলেকট্রনের আধান কি হবে, ঋণাত্মক। বুঝতে পারছি? এবং এই ক্যাথোড আরেকবার একটু রশ্মিগুলোকে বলবেন, আমরা কি বুঝতে পারি বলি, নাই। বুঝি নাই। আরেকবার একটু বলবেন, বুঝতে পারি নাই। কোন জায়গা থেকে বলবো ভাইয়া? ওই যে ইলেকট্রনের আধান ঋণাত্মক যে। আচ্ছা, এই যে ক্যাথোড রশ্মিটা আমরা পাইলাম, হ্যাঁ, একটা ধাতু, আমরা কি জানি ধাতু কি ছাড়ে বলো তো? ক্যাথোড রশ্মি। ধাতু কি ছাড়ে, ধাতু কি ইলেকট্রন ছাড়ে, না ইলেকট্রন গ্রহণ করে, না কি করে, একটু বলো তো। ইলেকট্রন ছাড়ে। ইলেকট্রন ছাড়ে, আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা যে একটা ইয়া পড়ছিলাম না, যে 9-10-এ পড়ে আসছি না, যে জাগ্রত বিদ্যান, মনে আছে? পড়ছিলাম এই যা দিয়ে হচ্ছে জারক, আর এই গ্রহ দিয়ে হচ্ছে গ্রহণ, মানে কি জারক ইলেকট্রন গ্রহণ করে। আর এই যে বিদ্যান, এই বিদ্যানের যে বি, এটা হচ্ছে বিজারক। আর এই যে দান, এই দান মানে কি, বিজারক ইলেকট্রন দান করে। তাহলে বিদ্যানের বি দিয়ে হচ্ছে বিজারক, আর দান থেকে দান, মানে বিজারক কি করে, ইলেকট্রন দান করে। তাহলে এই যে বিজারক যে ইলেকট্রন দান করে, এই বিজারক কারা, ধাতু কি করে মনে আছে? আমরা ওই যে আয়নিক বন্ধনে পড়ছিলাম, ধাতু কি করে, ক্লাস 9-10 এর জিনিস। ধাতু ইলেকট্রন গ্রহণ করে না ইলেকট্রন ছেড়ে দেয়? দান করে। যেমন সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দেয়, সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হয়, সোডিয়ামের ধনাত্মক আয়নে পরিণত হয়। তাহলে এই যে সোডিয়াম যে কিনা ধাতু, সে ইলেকট্রন দান করলো, এর মানে কি ধাতু মানেই কি বিজারক না, নাকি? তো জি ধাতু ভাই। মানে যদি বিজারক হয়, তাহলে আমরা কি পড়ছিলাম যে ক্যাথোডে অ্যানোডে কি ঘটে, জারণ না বিজারণ? জারণ ভাই। অ্যানোডে যদি জারণ ঘটে, তাহলে ক্যাথোডে কি ঘটে, বিজারণ। তো বিজারণ। আমরা এই যে এ ধাতু, এই যে যেটা ওই যে ইয়া করা, যেই ধাতুটা
যেই ধাতুটা বাম সাইডে আছে, যেটাকে আমি বলতেছি এ ধাতু, যেখান থেকে আমার কি হয়েছে, ক্যাথোড রশ্মি নির্গত হয়েছে। আমি এটাকে কি বলছিলাম, এটাকে আমি আগের স্লাইডে দেখাইছিলাম, এটা ছিল কি ক্যাথোড, আর এই বিটা কি ছিল, বিটা ছিল অ্যানোড। ঠিক আছে, তাহলে এই যে ক্যাথোড থেকে যে রশ্মিটা বের হইলো, যে ক্যাথোড রশ্মিটা বের হইলো, সেই ক্যাথোড রশ্মিটা কি হবে বলতো? আমরা জানি ক্যাথোডে কি ঘটে, ক্যাথোডে ঘটে হচ্ছে বিজারণ। আমরা কি জানি যে জারণ মানে ছাড়ন? জানি জারণ আজকে মানে যদি, জানলাম ভাইয়া। ও আগে জানতো না? আচ্ছা, জারণ না, মানে হচ্ছে ছাড়ন। তাহলে জারণ মানে যদি ছাড়ন হয়, তাহলে কি ছাড়ন, কি ছাড়বে? ইলেকট্রন। ইলেকট্রন। ইলেকট্রন ইলেকট্রন। ইলেকট্রন হ্যাঁ, তাহলে জারণ মানে যদি ছাড়ন হয়, ইলেকট্রন ছাড়ন হয়, তাহলে বিজারণ মানে কি? গ্রহণ। গ্রহণ। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো একটু মনে রাখবো যে জারণ মানে হচ্ছে ছাড়ন, মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া, আবার বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ। এগুলো আগেকার জিনিস আর কি, এগুলো আমরা একটু ইয়া করবো আবার, হ্যাঁ একটু মনে রাখবো, এগুলো একদম বেসিক জিনিস, এগুলো ভুলা যাবে না। তো ভাইয়া এনোড রশ্মি ত্যাগ করে না কেন? অ্যানোড? অ্যানোড রশ্মি নাই? বুঝি নাই, কথাটা ভেঙে আসছে। অ্যানোড? যেমন আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ক্যাথোড আছে। রশ্মি যেমন আছে তেমনি অ্যানোড রশ্মি নাই? অ্যানোড রশ্মি জি ভাইয়া। প্রোটনের বেলায় একটা আছে, সেটা হচ্ছে ক্যানাল রশ্মি। অ্যানোড রশ্মি বলে আমি কখনো কিছু শুনি নাই, বাট মানে এটা ভালো প্রশ্ন, আমি আগে কখনো ভাবি নাই ক্যাথোড রশ্মি কেন আচ্ছা ভাইয়া, আছে, একটা ইয়া নাই। প্রশ্ন। এটার একটা অ্যান্সার আছে, অ্যান্সারটা এরকম, সেটা হচ্ছে যে আমরা এই যে এর আগে একজন প্রশ্ন করছিল যে ভাই এখানে কোন ধাতু ব্যবহার করব, এখানে একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে থমসন দেখছেন, এই যে আমরা এখানে অ্যানোড হিসেবে যেই পাতটা ব্যবহার করছি, আমরা যদি এগুলাকে অল্টার করি, উল্টাপাল্টা করি, মানে এ ধাতুটাকে যদি আমি বি এর জায়গায় নিয়ে যাই, বি ধাতুটাকে যদি আমি এ এর জায়গায় নিয়ে যাই, মানে আমি এখন যাকে অ্যানোড ধরছি তাকে যদি আমি আবার ক্যাথোডের জায়গায় রাখি, তাহলে সে কি করবে, সে ইয়া করবে, রশ্মি ছাড়বে। এখন অ্যানোড রশ্মি কেন নাই, এটার উত্তর কিন্তু আমি একটু আগেই বলছি। অ্যানোডে কি ঘটে, অ্যানোডে হচ্ছে জারণ ঘটে। ঠিক আছে, এবং অ্যানোড আমার কি করতেছে, ক্যাথোড বা অ্যানোড এগুলোর মধ্যে ইয়াটা কি, পার্থক্য কি? ধাতু যেমন সবসময় তোমার কি করে, ধাতু হচ্ছে আমরা যেটাকে বলি যে ধাতু হচ্ছে বিজারক, সে হচ্ছে ইলেকট্রন ছাড়ে। ঠিক আছে, আর আচ্ছা, কে যেন একটা প্রশ্ন করছিল যে ভুলে গেছি প্রশ্নটা, ধাতু নিয়ে একটা প্রশ্ন করছিল একজন, আসো কি? যে কোনো ধাতু নিলে নিব, সেটা করছিল প্রশ্ন একদম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এরকম একটা প্রশ্ন করছিল আর কি তখন। যে কোনো তো ধাতু নেওয়া ওই যাবে ভাইয়া। ক্যাথোড, হ্যাঁ তো ওই যে যেটা অ্যানোড রশ্মি বা ক্যাথোড রশ্মি, অ্যানোড রশ্মি বলে আমি কখনো কোনো কিছু শুনি নাই বা আছে বলেও আমার মনে হয় না, বাট থমসন যেটা করছে বা আমি যেটা জানি সেটা হচ্ছে যে এখানে আমরা অ্যানোড হিসেবে যেটাকে ব্যবহার করছি, সেটাকে যদি আমরা এই ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করি, মানে তাকে যদি আমি অ্যানোড হিসেবে ব্যবহার, এই ক্যাথোড হিসেবে ব্যবহার করি, অ্যানোড হিসেবে আমি এখন যে বি ধাতুকে ব্যবহার করছি তাকে যদি আমি আবার ক্যাথোডের জায়গায় বসাই, তখনও সে রশ্মি ছাড়বে। এর মানে হচ্ছে যেহেতু ধাতুর ধর্মই কি ইলেকট্রন ছেড়ে দেওয়া, তাই এখানে আমার এই যে ক্যাথোডটা কি করছে, ইলেকট্রন ছাড়ছে না, আমরা বলতেছি যে যেই রশ্মিটা নির্গত হচ্ছে, এই ক্যাথোড রশ্মির প্রবাহটাকেই তো আমরা কি বলি, নাম দিছি কি, ইলেকট্রন। তাহলে এই অ্যানোডে আমি যাকে ব্যবহার করছি সেও তো একটা ধাতু, তাহলে সেও তো আমার রশ্মি ছাড়বে। কিন্তু রশ্মি ছাড়ার নিয়ম কি, আমাকে তাকে কোথায় বসাইতে হবে, ক্যাথোডে বসাইতে হবে। ঠিক আছে, তাহলে ক্যাথোডে যদি বসাই তাহলে সে যে রশ্মিটা ছাড়বে, সেই রশ্মিটাই কি আমার ক্যাথোড রশ্মি। আর এই ক্যাথোড রশ্মি আমরা বারবার ক্যাথোড রশ্মি বলি না, সেটা একটা সুন্দর নাম দেওয়া হয়েছে, সেটা কে নাম দিছে, বিজ্ঞানী স্টোনি, সেটাকেই নাম দিছে, সে হচ্ছে ইলেকট্রন। তো অ্যানোড রশ্মি আমরা ওইভাবে বলবো না, বাট আমরা যেটা বলতে পারি যে আমরা এখানে যে কোনো ধাতুই নেই না কেন, অথবা আমরা ক্যাথোডে যে ধাতুকে বসাইছি তাকে যদি আমি অ্যানোডে নিয়ে যাই, এবং অ্যানোডে যে ধাতুকে বসাবো সেটাকে যদি আমি ক্যাথোডে বসাই, তাহলে সেম ঘটনাই ঘটবে। ঠিক আছে, ভাই এখানে তাহলে বুঝতে অ্যানোডে পারছি? ধাতু বসানোর প্রয়োজন আছে কোনো? অ্যানোডে আচ্ছা, ধাতু একটা বসানোর প্রশ্ন ছিল প্রয়োজন? স্যার। দুইটাই তো ধাতু নিতে হবে ভাই, তাহলে তো হবে না। দুইটাই ধাতু, প্লেস চেঞ্জ করলেও একই কাজ করবে। প্লেস চেঞ্জ করলে দুইটাই তো ধাতু। স্যার, আচ্ছা, প্রশ্নটা আরেকবার একটু, মানে আচ্ছা, তোমরাই প্রশ্ন করছো, এখানে তোমরাই মনে হয় উত্তর দিবা। হ্যাঁ, এখানে একজন আপু। এটা কি অধাতু হওয়ার কথা না? মানে আপনি শুরুতে বলছেন এ ও বি দুইটা ধাতু নিলাম, এখন
ধাতু তো কখনো গ্রহণ করে না, তো দোনোটনের জারণই হবে। বাট এখানে তো এতে বিজারণ লেখা, তো এ কি অধাতু? না, আমরা ইয়াতে কি করি, কি বলে, আমরা কোষ পড়ে আসছি না, শুষ্ক কোষ কিংবা হচ্ছে কি বলে ড্যানিয়েল কোষ পড়ে আসছি না 9-10-এ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওখানে ওই যে ব্যাটারি বলতে আমরা কি বুঝাইছি, ব্যাটারি মনে আছে? ব্যাটারিকে আমরা বলছি যে ড্রাই সেল বা লেকল্যান্স কোষ। লেকল্যান্স মনে হয় আপনাদের এখানে ছিল না। ক্যাথোড আচ্ছা, ড্যানিয়েল সেলে কি হয়? ড্যানিয়েল সেলে যে বিক্রিয়াগুলো হয়, অ্যানোডে যে বিক্রিয়া হয়, ক্যাথোডে যে বিক্রিয়া হয়, ওখানে কি ধাতুদের মধ্যেই বিক্রিয়া হয় না অধাতুর মধ্যে বিক্রিয়া হয়, মনে আছে? ধাতুতে ধাতুতে ছিল, মানে হ্যাঁ, মাঝখানে তাহলে লবণ সেতু ছিল। হ্যাঁ, মাঝখানে লবণ ব্রিজ ছিল, মাঝখানে বহু জিনিস ছিল। তো এখানে আমি তো আপনাদেরকে যেটা করছি যে আপনাদেরকে খুব সহজভাবে এখানে ব্যাটারি বসাই দিছি। আমরা তো ব্যাটারি পড়ে আসছি। ব্যাটারি মানে কি, যে ড্রাই সেল শুষ্ক কোষ পড়ে আসছি, ড্যানিয়েল কোষ পড়ে আসছি। তো আমি জাস্ট এখানে আইডিয়াটা দিচ্ছি যে কিভাবে সে হচ্ছে পরীক্ষাটা করছে। মানে খুব বেশি আচ্ছা ডিটেলসে আচ্ছা, ঠিক যাচ্ছি না। আছে। তো এই যে হ্যাঁ, তো এখানে যে ব্যাটারিটা আছে না, ব্যাটারির যে গঠন প্রণালী, আমরা আমরা তো এতটুকু তো বুঝছি যে হ্যাঁ, দুইটা ধাতুর মধ্যে ব্যাটারি গঠন করা যায়, পড়ে আসছি না এইটুকু। সো সে ওই মূলনীতিটা ব্যবহার করেই সে এই পরীক্ষাটা করছে, ঠিক আছে? বুঝতে ইলেকট্রন পারছি। ত্যাগী কি আপনার ক্যাথোড রশ্মি? আপনার বেসিক ঠিক আছে যে আপনার বেসিক ঠিক আছে যে ভাইয়া, ধাতু তো সবসময় ইলেকট্রন হচ্ছে ছাড়বে আর অধাতু সবসময় গ্রহণ করবে, ব্যাপারটা ঠিক আছে। কিন্তু আমরা তো এখানে যে ব্যাটারিটা ব্যবহার করছি, সেই ব্যাটারিটা যদি আমরা ড্যানিয়েল সেল চিন্তা করি তাহলে কি হয়, বা আহ, শুষ্ক কোষের কথা যদি চিন্তা করি, সেখানেও তো আমরা দেখছি যে হ্যাঁ, ধাতুই গ্রহণ করতেছে, ধাতুই ছাড়তেছে, ব্যাপারটা সেম, একই জিনিস হচ্ছে এখানে। আবার এখানে আমরা যে তড়িৎ ক্ষেত্রটা নিচ্ছি, এখানেও তো আমি দুইটা ধাতব পাত ব্যবহার করছি, যে এইখানে এবং এইটা দুইটা কিন্তু ধাতব পাত। কিন্তু তাদেরকে যখন আমি ইলেকট্রিসিটির সাথে কানেক্টেড করছি, তখন কি একটা ধনাত্মক প্রান্ত একটা ঋণাত্মক প্রান্ত পাচ্ছি। জিনিসটা সেম, এখানে কোথাও কোনো অধাতু নাই, সব জায়গায় কিন্তু আমার ধাতব পাত। এখানেও আমি ধাতব পাত ব্যবহার করছি, এখানেও আমি ধাতব পাত ব্যবহার করছি, জাস্ট কি ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করে ফেলছি। প্লাস মাইনাস যে সুইচ আছে, বর্তনী আমি সম্পূর্ণ করছি। এখানেও সেম, এখানেও আমি দুইটা ধাতু ব্যবহার করছি। এবং থমসন দেখছেন যে ধাতুগুলাকে যদি আমি অল্টার করে দেই, চেঞ্জ করে দেই, সেম ঘটনা ঘটে, ঠিক ক্যাথোড আছে? তো ইলেকট্রন গ্রহণ করে। ক্যাথোড ইলেকট্রন গ্রহণ করে। ও এখানে কি করতেছে? ক্যাথোডে বিজারণ ঘটে, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন, ক্যাথোডে হচ্ছে বিজারণ ঘটে, অ্যানোডে জারণ ঘটে। আচ্ছা, আমি একটু পিছনের দিকে যাই। আচ্ছা, আমরা এভাবে মনে রাখতে পারি, অ্যানোড আরেকটা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে? আচ্ছা, আবার আমার কাছে আছে হচ্ছে জারণ, আমার কাছে হচ্ছে আছে বিজারণ। আচ্ছা, এই যে অ্যানোড, এখানে অক্ষর কয়টা? 5টা। আবার এই যে ক্যাথোড, এখানে অক্ষর কয়টা? 7টা। তাহলে বলেন তো যে অ্যানোড আর ক্যাথোডের মধ্যে আহ বড় কোনটা বার্নের দিক থেকে? ক্যাথোড। ক্যাথোড। আবার জারণ বিজারণের মধ্যে জারণ হচ্ছে 3টা অক্ষরের, বিজারণ হচ্ছে 4টা অক্ষরের, বড় কোনটা? বিজারণ। তাহলে মনে রাখবেন যে বড়গুলো একসাথে সবসময় লাগাই দিবেন, ছোটগুলাকে একসাথে রাখবেন। তাহলে অ্যানোডে কি ঘটে? জারণ। ক্যাথোডে কি ঘটে? বিজারণ, তার মানে ঠিক আছে? ক্যাথোড ইলেকট্রন গ্রহণ করে। হ্যাঁ, যদি জারণ মানে ছাড়ন হয়, তাহলে বিজারণ মানে কি? উল্টা। তাহলে ভাই ক্যাথোড থেকে এই রশ্মিটা বের হয়েছে কেন? তো এখানে তো এইটাই তো আমি করলাম, এখানে আমি কি করছি, এখানে ব্যাটারির সাথে কানেক্ট করছি না। জি ভাইয়া। যখন আমি ব্যাটারির সাথে কানেক্ট করছি, তখন ক্যাথোডটা হচ্ছে একটা রশ্মি ছাড়ে, ঠিক আছে? তো এই রশ্মিটা সোজা চলে যায়। ব্যাটারির সাথে যখন আমি কানেক্ট করি, তখনই ধাতুটা কি করে, তখন ইলেকট্রন পাস করে, ও ইলেকট্রিসিটি পাচ্ছে, যার জন্য ওর ওই ক্যাথোড থেকে একটা রশ্মি বের হয়, ঠিক আছে? এবং যখন এটাকে আমি আবার একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনি, তখন সেই রশ্মিটা ধনাত্মক প্রান্তের দিকে বেঁকে যায়। তো এই আলোক রশ্মিটাকে পরবর্তীতে নাম দেওয়া হয়েছে ক্যাথোড রে বা ইলেকট্রন। জি ভাইয়া, বুঝছি। যেহেতু আমি এখানে ব্যাটারিটা কানেক্ট করি, ব্যাটারিটা কানেক্ট না করার আগে তো কোনো কিছু হচ্ছিল না, ওরা তো ভালোই ছিল নিজেরা। তো যখন আমি ব্যাটারিটা কানেক্ট করি, তখনই কি হয় যে আমার যে এখানে যে ধাতুটা আছে, এই ধাতুটা কি করে, সে কি করে, এই ধাতুর যে পাতটা ছিল সেই পাত থেকে আমার যেটা হয় যে
একটা রশ্মি বের হয়, আলোক রশ্মি বের হয়, যেটা কি আমার এই যে টিউব, এই টিউবের প্লেটে একটা প্রতিপ্রভা বা একটা স্পার্ক সৃষ্টি করে। এখানে একটা জিনিস আমরা একটু মনে রাখতে পারি, সেটা হচ্ছে ভেদন ক্ষমতা। এই যে এ ধাতুর আর বি ধাতুর মধ্যে ভেদন ক্ষমতার পার্থক্য থাকতে পারে, মানে কে কতটুকু ভেদ করে যেতে পারবে সেইটা। আর আমার এইখানে যেটা হয়, নর্মালি যেটা হয়, আমরা এখানে যেমন ধাতুর উদাহরণ দিচ্ছি, নর্মালি এই গ্যাস নিয়ে এই পরীক্ষাটা করা হয়। ঠিক আছে, দুইটা ভাবে পরীক্ষা করা হয়। একটা হচ্ছে যে আমার এই যে টিউবের যে ইয়া আছে ক্যাথোড রে, এই ক্যাথোড রের মধ্যে থমসন যেটা করেন সেটা হচ্ছে যে সে দুইটা ধাতব পাত ব্যবহার করেন। আর পরবর্তীতে আবার যেটা করা হয় সেটা হচ্ছে গ্যাস দিয়েও, গ্যাস ভর্তি করেও এই পরীক্ষা করা হয়। ঠিক আছে, ওই যে মানে গ্যাসীয় যে পদার্থ সেটার ভিতরেও তো ইলেকট্রন আছে, তো সেটাও পরীক্ষা করা হয়। তো আমরা যেটা, আমাদের জন্য যেটা সুবিধা হয় যে ধাতব পাতটা দিয়ে বুঝতেই সুবিধা। গ্যাসের যে উদাহরণগুলো আছে সেটা বইতে হয়তো একটু থাকতে পারে, বাট সেগুলো আরো ডিটেলস। তো এমনিতেই আমি জাস্ট হালকা আইডিয়া দিলাম যে ব্যাপারগুলো কেমন হয়। তো ব্যাপার হচ্ছে যে যখন হচ্ছে ব্যাটারির সাথে কানেক্ট করতেছি, তখন হচ্ছে আমার এখান থেকে একটা আলোক রশ্মি মানে ইয়া করে, রিফ্লেক্ট করে বা বের হয়। সেইটা দেখা যাচ্ছে যে যখন আমরা ওই আলোক রশ্মিটাকে আবার তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতেছি, সেই আলোক রশ্মিটা আবার হচ্ছে ধনাত্মক প্রান্তের দিকে বেঁকে যায়। তো এই যে ধনাত্মক প্রান্তের দিকে বেঁকে যাওয়া, যার জন্য আমরা এই প্রবাহটাকে বলতেছি আর কি ইলেকট্রন। এটা একটা আলোক রশ্মি, এই আলোক রশ্মির যে প্রবাহ, এটাকে আমরা বলতেছি ইলেকট্রন। ঠিক আছে, জাস্ট এখান থেকে এই পরীক্ষার মাধ্যমে আমরা কি বুঝলাম, যে কোনো একটা ধাতব পাত থেকে যে আলোক রশ্মিটা নির্গত হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে নিজের ঋণাত্মক, কারণ কি সে ধনাত্মকের প্রতি আকৃষ্ট হয়। বুঝাইতে পারছি? জি ভাইয়া। ধাতব পাত থেকে কিছু ইলেকট্রন লুজ হচ্ছে বা যেই আলোক রশ্মিটা বের হচ্ছে সেগুলাকে আমরা কি বলছি, ইলেকট্রন। এটার আরো সুন্দর করে বুঝতে হইলে এই যে আমরা যে তৈলবিন্দু পরীক্ষা আছে, সেই তৈলবিন্দু পরীক্ষাটা আমরা দেখতে পারি। তো তৈলবিন্দু পরীক্ষা থেকে যদিও ইয়া বের হয়, ওই আধানের মানটা বের হয়। ব্যাপার হচ্ছে যে এখানে যেই এ ধাতুটা আমরা ব্যবহার করছি, যেটা যে মার্ক করা, বোল্ড করা আর কি, এই এ ধাতু, এখান থেকে যেটা হয় যে ওর কিছু ইলেকট্রন বের হয়, অথবা আমরা এইভাবে বলতে পারি যে যখনই আমরা কারেন্ট ওর সাথে ইলেকট্রিসিটি বা ব্যাটারি কানেকশন করব, তখন হচ্ছে এখান থেকে কিছু আলোক রশ্মি বের হয়। তো এই আলোক রশ্মিটা বারবার বলতেছি যে এই আলোক রশ্মিটা কি হয়, আমরা যখনই একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করাই, তখন কি হচ্ছে, ও ধনাত্মক প্রান্তের দিকে চলে যাচ্ছে, এই যে বেঁকে যাচ্ছে। ওকে, তো আশা করি মোটামুটি আমরা একটা আইডিয়া পাইছি ব্যাপারটা আর কি, জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, যে আসলে ক্যাথোড রশ্মি নতুন অনেক বইতেই নাই, আবার কয়েকটা বইতে আছে। সো জাস্ট একটু ধারণা রাখা, যে ইনকেস যদি কোনো কিছু চলে আসে আমরা যেন অ্যান্সার করতে পারি। জাস্ট আমরা এটাও মনে রাখবো, এই যে পরীক্ষাটা হয়েছে, এই পরীক্ষা থেকে আমরা তাহলে কি বুঝলাম, যে ক্যাথোড রশ্মিটা হচ্ছে আসলে কি, ইলেকট্রনের প্রবাহ। ঠিক আছে, ক্যাথোড রশ্মিটা ইলেকট্রনের প্রবাহ। বুঝে গেছে? জি ভাইয়া। আচ্ছা, খুব কঠিন জিনিস হয়ে গেছে নাকি? গত গত ক্লাসে কে জানি তৈলবিন্দু পরীক্ষা দেখতে চাইছিল। জি ভাইয়া আমি। তো হ্যাঁ, তৈলবিন্দু পরীক্ষাটা সেটা করেছেন হচ্ছে বিজ্ঞানী মিলিকান। তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে একটু সহজ জিনিসে যাই। অলরেডি ক্যাথোড যেই ইয়াটা আছে, ক্যাথোড রশ্মি পরীক্ষা, এটা জাস্ট আমরা এতটুকু মানে বোঝার জন্য এটা দেখলাম আজকে, যে এখানে কি হয়েছে, যে এখানে আমরা দুইটা ধাতব পাত ব্যবহার করছি। সেই দুইটা ধাতব পাতকে আমি যদি ঘুরায় ফিরায় ব্যবহার করি, একই ঘটনা ঘটবে। যখনই আমি দুইটা ধাতব পাতকে আমি কি ব্যাটারির ধনাত্মক বা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করে দিব, তখনই আমার যে কোনো একটা ধাতুর উপাদান কি করবে, ইলেকট্রন বা ওই যে আলোক রশ্মি কি করবে। আমরা যেটা ওই যে একজন আপু, আমাদের একজন সহপাঠী যে প্রশ্নটা করলো, যে কি বলে, একজন তো ধাতু তো ইলেকট্রন ছেড়ে দিলে অধাতু ইলেকট্রন গ্রহণ করবে। তো আমরা ওই যে যেটা উদাহরণ দিলাম, যে ড্যানিয়েল সেলে আমরা যে জিনিসটা দেখি, তো ড্যানিয়েল সেল বা শুষ্ক কোষ, যেটাকে আমরা ড্রাই সেল বলছি, প্রত্যেকটা জিনিসই কি আমাদের একটা মানে আমরা টিভির রিমোটে যেটা ব্যবহার করি, কিংবা আমাদের ল্যাপটপ, এই যে আমি যে ল্যাপটপটা চালাচ্ছি, আমার যে এখানে যে মাউসটা আছে, দেখতে পাচ্ছ, মনে হয় দেখা যাচ্ছে না, হ্যাঁ, এই যে ওয়্যারলেস যে মাউসটা, এটার ভিতরে যে ব্যাটারিটা আছে, পেন্সিল ব্যাটারি, এগুলো হচ্ছে আমরা ওই যে ড্রাই সেল পড়ে আসছি। আবার আমরা আরেক ধরনের কোষ বা আরেক ধরনের ইয়া সম্পর্কে জানছি, সেল, ড্যানিয়েল সেল যেটা। তো আমরা সেই ড্যানিয়েল সেলের বা যে এই ধরনের যে কোষগুলা পড়ে আসছে, সেখানে আমরা কিন্তু দেখছি যে যে কোনো একটা, আমি এখানে যে কোনো কোষ এর সাথে কি করতে পারি,
ধনাত্মক বা ঋণাত্মক প্রান্তের সাথে বা ব্যাটারির ধনাত্মক বা ঋণাত্মক প্রান্তের সাথে যখন আমি যে দুইটা ধাতব পাত বা যেটা আমরা পড়ছি তড়িৎদ্বার, হ্যাঁ আমি যদি একটু রিমাইন্ড করাই আমার মনে হয় বেটার হবে ওইটা। আমরা যে ড্যানিয়েল সেলে কি করছি, আমার কাছে ড্যানিয়েল সেলে দুইটা কি ছিল, আমি ধরলাম এখানে এ সলিউশন, এখানে হচ্ছে বি সলিউশন, ধরলাম এটা হচ্ছে জিঙ্ক সালফেট, এটা হলো কপার সালফেট। আমরা এখানে দুইটা তড়িৎদ্বার ব্যবহার করছিলাম, ঠিক আছে। তা আমি এই ক্যাথোড রশ্মি পরীক্ষা করার সময় কিন্তু আমি তড়িৎদ্বার কথাটা একবার উচ্চারণ করছিলাম, তড়িৎদ্বার বা ইলেকট্রোড যেটাকে আমরা বলি, ঠিক আছে। তাহলে এগুলাকে যখন আমরা কানেক্ট করি, এখানে আমার একটা বাল্ব থাকবে, এবং এখানে আমার কি থাকে, একটা সল্ট ব্রিজ থাকে। সল্ট ব্রিজের কাজ কি মনে আছে নাফিসা? দুই পাশে জিজ্ঞেস ইলেকট্রন ক্যাচ করতে পারি নাই, আরেকবার বলেন। হুম 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 দুই পাশে একজন ইলেকট্রনের নাফিসা বলি। হ্যাঁ, দুই পাশে ক্যাচ করতে ইলেকট্রনের সমতা আমরা বলবো না, আমরা আয়ন সমতা বলতে পারি, ঠিক আছে। কনসেপ্ট ঠিক আছে, আমরা এইভাবে সংক্ষেপে বলতে পারি যে আয়নের সমতা রক্ষা করা, এই আর কি, ঠিক আছে। আমরা এখানে কি করি, আমরা কিন্তু এখানে দেখছিলাম ওই যে একজন যে প্রশ্ন করলো যে ভাইয়া, হ্যাঁ দুইটাই কেন ধাতু, তো আমরা এখানে কিন্তু দেখে আসছি যে আমার এই যে জিঙ্ক সালফেট দ্রবণে আমার যে জিঙ্ক ধাতুটা আছে, এই জিঙ্ক ধাতু কি করে, ও ক্রমান্বয়ে দুইটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্কের আয়নে পরিণত হয়। তাহলে এই যে দ্রবণে যে জিঙ্ক আয়ন গুলা আছে, দ্রবণে ক্রমশ কি আমি জিঙ্ক আয়ন পাইতে থাকি, আমার এই যে অ্যানোড আছে, এই অ্যানোড কিন্তু ক্রমশ কি ক্ষয়প্রাপ্ত হয়, এই অ্যানোড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়, এটা আস্তে আস্তে কমে যায়। আচ্ছা, এই যে দুইটা ইলেকট্রন সে ছেড়ে দেয়, এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কে, কপার ক্যাথোড। কপার সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি করছে, কপার আয়নে পরিণত হয়েছে। এর মানে আমার এই ক্যাথোডের পুরুত্ব আরো বাড়তেছে, এটা আরো মোটা হচ্ছে, আরো লম্বা হচ্ছে, তাই না। এবং এই যে সল্ট ব্রিজ, এই সল্ট ব্রিজের মধ্যে আমরা কি ব্যবহার করি, আমরা এখানে সোডিয়াম আয়ন ব্যবহার করি, ঠিক আছে। আমার যে সালফেট আয়ন, সোডিয়াম আয়ন, এগুলা কি করে, এগুলা কন্টিনিউয়াস, সোডিয়াম আয়ন, সালফেট আয়ন, এগুলা কন্টিনিউয়াসলি ফ্লো হয় আয়নের সমতা রক্ষা করার জন্য, ঠিক আছে। তো এই হলো ব্যাপারটা। এখানে যেমন আমার কি হচ্ছে, দুইটাই কিন্তু ধাতু, আমার ওই অ্যানোডে কি হচ্ছে, জারণ ঘটতেছে, ক্যাথোডে কি হচ্ছে, বিজারণ ঘটতেছে। অ্যানোডে জারণ হচ্ছে, ক্যাথোডে বিজারণ হচ্ছে, দুইটা ক্ষেত্রেই কিন্তু আমার কি হচ্ছে যে দুইটাই জিঙ্কও এখানে ধাতু, কপারও ধাতু। তো ব্যাপারটা হচ্ছে আমার ঠিক এরকম, আমরা যখনই এই ক্যাথোড রে টিউব, এই যে টিউবটা হারাই গেছে, এত আঁকাকি করছি, এই ক্যাথোড রে টিউবটা, এই টিউবের ভিতরে যে আমরা দুইটা পাত নিছিলাম, এই যে এ আর এই যে বি, এই দুইটা পাতকে যখন আমরা কোন একটা ব্যাটারির সাথে এইভাবে এই যে ঋণাত্মক আর ধনাত্মক প্রান্তের সাথে কোন রকমের যুক্ত করে দিব, তখন কি হবে, আমার এই যেটা ক্যাথোডে থাকতেছে সেটা আমার কি করতেছে, একটা রশ্মি ছাড়তেছে। তো এইটাকে আমরা বলতেছি ক্যাথোড রশ্মি। এবং আমরা এই ধাতুটাকে যদি উল্টাপাল্টা করে দিই তাহলেও সেম কেস হবে, তাহলেও একটা রশ্মি বের হবে। মেইন কেস হচ্ছে আমার যে রশ্মিটা বের হচ্ছে, এই যে প্রবাহটা, আমরা কিন্তু কখনো এটা গত ক্লাসে বলে আসছিলাম কিন্তু যে ক্যাথোড রশ্মির যে প্রবাহ সেটাই ইলেকট্রন। তাহলে এই যে এটা তো রশ্মিটার বিটা যে কণা। প্রবাহ, হ্যাঁ বিটা কণা, থ্যাংক ইউ। বিটা কণা কিন্তু আমরা এই ক্লাসের শেষের দিকে পড়বো যে বিটা কণা হলো উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রনের প্রবাহ, আর বিটা ঠিক কোণে আছে। কি শুধু ইলেকট্রনের প্রবাহ? হ্যাঁ, বিটা কণার সাথে হচ্ছে আমরা তেজস্ক্রিয় যে পদার্থগুলো আছে, হ্যাঁ যাদের পারমাণবিক ভর অনেক বেশি, যেমন রেডিয়াম একটা তেজস্ক্রিয় মৌল, এই ধরনের তেজস্ক্রিয় মৌল থেকে তিন ধরনের রশ্মি বের হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে আলফা রশ্মি, যেটা হচ্ছে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, আরেকটা হচ্ছে বিটা রশ্মি, যেটাকে আসলে আলটিমেটলি আমরা বলি ইলেকট্রনের প্রবাহ, আর আরেকটা হচ্ছে গামা রশ্মি, যার কোনো ভর বা চার্জ নাই, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা ক্লাসের শেষ দিকে আলোচনা করব। তবে বিটা কণাকে আমরা বলি ইলেকট্রনের প্রবাহ। একইভাবে ক্যাথোড রশ্মি, এই যে ক্যাথোড রশ্মির যে প্রবাহ, এটা আমরা কি দেখলাম, এই ক্যাথোড রশ্মিটা যখনই আমরা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা কি করতেছি, এই ক্যাথোড রশ্মিটাকে ঢুকায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি যদি এইভাবে চিন্তা করি, আমি কিভাবে বুঝাই, ধরেন আমার কাছে একটা জানি না দেখতে পাচ্ছেন নাকি, ধরেন আমার কাছে একটা মার্কার আছে আর একটা কলম আছে। তাহলে এই যে মার্কার আর কলমের মধ্যে যখনই আমি এই যে আমার ইয়াটা ঢুকাচ্ছি, কি বলবো এটাকে, যে ক্যাথোড রে টিউব, হ্যাঁ এই যে এটা হচ্ছে ক্যাথোড রে টিউব, আমার মার্কার হচ্ছে একটা ধনাত্মক তড়িৎ ক্ষেত্র, আর এই কলমটা হচ্ছে একটা ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র, মানে তড়িৎ ক্ষেত্রের ঋণাত্মক প্রান্ত, ঠিক আছে ভুল বললাম। মার্কারটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের যে ধনাত্মক প্রান্তটা, যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন,
আবার এই যে আমার ডান পাশে এই যে কলমটা, এই যে হলুদ কালারের যে কলমটা, এটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্রের ঋণাত্মক প্রান্ত। তাহলে যখনই আমি এই যে রেটা করতেছি, রেটা এর মধ্যে আনতেছি, তখন আমরা দেখব ওই যে আমার যে ক্যাথোড রশ্মি, সেই ক্যাথোড রশ্মিগুলো কোন দিকে, এই দিকে ঘেঁষে যাচ্ছে, আমার এই মার্কারের দিক দিয়ে ঘেঁষে যাচ্ছে। সোজা যাওয়ার কথা ছিল, সোজা না গিয়ে কি করতেছে, এরকম মার্কারের দিকে বেঁকে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে যে ক্যাথোড রশ্মি যেগুলো আছে, এই ক্যাথোড রশ্মিগুলা কি, তারা হচ্ছে নিজেরা ঋণাত্মক আধান বিশিষ্ট, যার জন্য তারা এই যে ধনাত্মক আধান বিশিষ্টের দিকে বেঁকে যায়। তাহলে এই যে ক্যাথোড রশ্মির যে প্রবাহ, এটাকে আমরা বলতেছি ইলেকট্রন। আমি ইলেকট্রন নামকরণ করেন কে? বিজ্ঞানী স্টোনি। ঠিক আছে, একই সাথে আমরা যেটা জানলাম ড্যানিয়েলসন, আমরা একটু হালকা রিক্যাপ করলাম এই আর কি। তো এগুলা নিয়ে হ্যাঁ, এই ড্যানিয়েলসন ক্যাথোড নিয়ে রশ্মি আরো পরীক্ষার আলোচনা মাধ্যমে কি আছে। ইলেকট্রন আবিষ্কার হয়েছে? কে? ক্যাথোড রশ্মির এই পরীক্ষার মাধ্যমে কি ইলেকট্রন আবিষ্কার হয়েছে? ইলেকট্রনের, হ্যাঁ, ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার হয়েছে। ঠিক আছে, আর মানে এটা কি ঋণাত্মক, পরমাণু যে এটাও তো আবিষ্কার অবিভাজ্য, হয়েছে। এটা ভুল। হ্যাঁ ইলেকট্রন যে ঋণাত্মক, এটাও তো আবিষ্কার হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পরীক্ষা থেকে আসলে 3টা জিনিস আবিষ্কার হয়েছে, আমি একটু বলি। হ্যাঁ, ক্যাথোড রশ্মির এখান থেকে 3টা জিনিস আবিষ্কার হয়েছে। কি নাম ভাইয়া তোমার? দৃশ্য। ও, দৃশ্য সাহা, কি অবস্থা? থ্যাংক হ্যাঁ, ইউ, তুই জিনিসগুলো ধরতে পারছিস। আচ্ছা, তো ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে আমি আলটিমেটলি 3টা জিনিস পাচ্ছি। সেটা হচ্ছে যে যে কোনো ধাতুই কি এইভাবে ক্যাথোড রশ্মি পরীক্ষা ক্যাথোড রশ্মি পরীক্ষায় প্রতিপ্রভা সৃষ্টি করে। ওই যে যে স্পার্কটা, যে রশ্মিটা বের হয়ে যে বেঁকে যাচ্ছে বা নিউট্রাল যাচ্ছে, যদি কোনো ইলেকট্রিক ফিল্ড না থাকে তাহলে যে সোজা চলে যাচ্ছে, সেটাকে আমরা বলতেছি প্রতিপ্রভা। আচ্ছা, আরেকটা কি, সেটা হচ্ছে যে পরমাণু অবিভাজ্য নয়। অবিভাজ্য নয় কেন? কারণ পরমাণুর ভিতরে আমরা কি দেখলাম, যে একটা অস্তিত্ব আছে, সেটা হচ্ছে ঋণাত্মক কণা। ঠিক আছে, এটার নামকরণ পরে আমরা কি দেই, ইলেকট্রন। ঠিক আছে, তাহলে পরমাণু যে অবিভাজ্য নয়, এটাই ক্যাথোড রশ্মির মাধ্যমে প্রমাণিত হয়। কিভাবে? কারণ আমরা কি করছি, যে দুইটা পরমাণু নিছি, দুইটা ধাতব পাত নিছি। তো দুইটা ধাতব পরমাণু থেকে আমার কি দেখছি, আমরা সেখান থেকে আবার একটা নতুন ধরনের, নতুন ধর্ম বিশিষ্ট একটা রশ্মি বের হয়েছে, যেটা ঋণাত্মক, নিজে ঋণাত্মক, যার কারণে সে কি ধনাত্মক প্রান্তের দিকে আকৃষ্ট হয়। এটাকে আমরা পরবর্তীতে, এটার নাম পাই কি, ইলেকট্রন। কে নাম দেয়? বিজ্ঞানী স্টোনি। ইলেকট্রন নামকরণ করেন কে? স্টোনি। যদি প্রশ্ন আসে যে ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন কে, অ্যান্সার হবে হচ্ছে থমসন। কত সালে? 1897 সালে। যদিও থমসনের এটা একা ক্রেডিট নেওয়ার কিছু নাই, থমসনের সাথে তার কিছু কো-ওয়ার্কার ছিল, ওটা কখনোই আসে নাই। যাই হোক, আমরা মনে রাখবো থমসন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা এইটার ডিটেলস আমরা গত ক্লাসে দেখে আসছি, সেটা থমসন এই ক্যাথোড রশ্মি থেকে প্রমাণ করেন যে ইলেকট্রনের ভর হাইড্রোজেনের ভরের প্রায় 1000 গুণ। ওই যে আমরা গত ক্লাসে পড়েছিলাম 1836 বা 1837, এরকম একটা হিসাব করে আসছিলাম গত ক্লাসে। তো সেইটা, তো তিনি এরকম 1000 গুণ, তখন তারা এত ক্যালকুলেশন করতে পারেন নাই, তখন উনি একটা অ্যাপ্রক্সিমেট দেন যে প্রায় 1000 গুণ। বাট সেটা পরবর্তীতে আমরা একটা অ্যাকুরেট রেজাল্ট পাই, সেটা হচ্ছে 1836, কোনো কোনো বইতে আছে 1837। আমরা যে বই ফলো করব সেই বই ডাটাটা দেখে নিব, বা নতুন বইতে যদি ডাটা চেঞ্জ থাকে সেটা আমরা দেখে নিব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে আর খুব বেশি করতেছি না, প্রেশার দিচ্ছি না। তো মেইন উদ্দেশ্য আজকে যেটা ছিল, যে ক্যাথোড রশ্মির যে পরীক্ষাটা ছিল, সেই পরীক্ষা থেকে আমরা যেটা জানতে পারলাম, যে যে কোনো ধাতুই আমার কি করতেছে, যে কোনো ধাতুই আমার ক্যাথোড রশ্মির মাধ্যমে প্রতিপ্রভা সৃষ্টি করে বা একটা স্পার্ক সৃষ্টি করে। তো আমরা যখনই ব্যাটারির সাথে কানেক্ট করে দিই, তখনই এই আলোক রশ্মিগুলো বের হয়। এবং কি হচ্ছে, যে আমার তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখন আমি তাদেরকে ফেলতেছি, তখন তারা তড়িৎ ক্ষেত্রের যে ধনাত্মক প্রান্ত, সেই ধনাত্মক প্রান্তের দিকে আকৃষ্ট হচ্ছে। কারণ কি? তারা নিজেরা ঋণাত্মক। এই যে ঋণাত্মক কণা, এই যে পরমাণুর ভিতরেও যে বিভাজ্য আরো কণা আছে, যেটাকে আমরা বলতেছি যে যার আধান ঋণাত্মক, এই ঋণাত্মক কণাটাকে পরবর্তীতে বিজ্ঞানী স্টোনি নাম দেন হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, তাহলে ডাল্টনের পরমাণুবাদ যদি পরীক্ষায় আসে, মানে কথার কথা, যদি পরীক্ষায় 1 মার্কস এর জন্য আসে, বা যদি কখনো ভাইভাতে জিজ্ঞেস করে যে পরমাণু অবিভাজ্য কেন, এটা সপক্ষে একটা পরীক্ষার নাম বলো, তাহলে খুব ইজিলি আমরা কিন্তু বলবো, আমরা এই যে রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, এত কিছুতে যাওয়ার দরকার না। আমি ঠাস করে বলে দিব যে ক্যাথোড রশ্মি পরীক্ষা। কারণ কি? ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে আমরা দেখি পরমাণুর ভিতরে আরো একটা কণার অস্তিত্ব পাওয়া যায়। সেটা কি? সেটা হচ্ছে ইলেকট্রন, যার ঋণাত্মক আধান আছে। হ্যাঁ, তো এইটুকু বললেও কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যায়। তো নর্মালি আমরা যেটা করি,
আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, ক্লাসে ছেলেপেলেকে জিজ্ঞেস করলে সবাই বলে যে ভাই ওই যে ডাল্টনের পরমাণু মডেলের পরে রাদারফোর্ড আসছে, তাই ডাল্টন ভুল। অত দূরেও যেতে হয় না, আমরা জাস্ট এই যে থমসন যে কাজটা করে গেছে এটা একটা চমৎকার উদাহরণ যে হ্যাঁ, পরমাণুই সব না, পরমাণুকেও ভাঙা যায়। পরমাণুকে ভাঙলে আমরা কি পাই? আরেকটা ঋণাত্মক কণা পাই, যার নাম হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা তাহলে আরো একটা জিনিস বুঝলাম যে যে কোনো ধাতু দ্বারাই ক্যাথোড রশ্মি পরীক্ষা করতে পারবো, এবং ধাতু মাত্রই কি করতেছে আমার এই স্পার্ক বা প্রতিপ্রভা সৃষ্টি করতেছে। এখান থেকে আমরা বুঝতে পারবো যে ইলেকট্রন বলে একটা কণা আছে পরমাণুর ভিতরে। ঠিক আছে, ভাই মিলিকানের তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে কি করছে? মিলিকানের তৈলবিন্দু আজকে আর সম্ভব হচ্ছে না, আমরা এটা নেক্সট ক্লাসে বলবো। হ্যাঁ, এটাও মজার জিনিস। আমি চেষ্টা করবো সামনের ক্লাসে একটু অ্যানিমেশন বা আমরা যদি কোনো ভিডিও শেয়ার করতে পারি এখানে, ভিডিও দিয়ে বোঝানো, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের ভিজিবল হইলে আমার জন্য পড়াইতে সুবিধা হয়, আপনারাও একটু বুঝবেন বা ইন্টারেস্ট পাবেন। ঠিক আছে, আজকে আমার মনে হয় ক্যাথোড রশ্মিতেই মোটামুটি সবাই একটা ইয়া হইছে, এটা আমরা আজকে মাথায় ঢুকাই। প্রথম দিন তো হার্ড লাগতে পারে, তো জিনিসগুলো খুব মজার, যদি একটু জাস্ট মাথায় নিয়ে পড়ার চেষ্টা করি, বা আমাদের যে গুগল আছে, ইউটিউব আছে, এগুলোতে ইউটিউবে অজস্র ভিডিও আছে, জাস্ট দেখলেই আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবো যদি আগ্রহ থাকে, আর না হলে তো আমি আছি, কোনো সমস্যা নেই। তো আমরা নেক্সট ক্লাসে যেটা করব যে মিলিকানের তৈলবিন্দু পরীক্ষাটা একটু বোঝার চেষ্টা করব। তো মিলিকানের তৈলবিন্দু পরীক্ষা আমি আগেই বলিনি যে জাস্ট অল্প একটু আলোচনা করবো, যেইটুকু না জানলেই না ওইটুকুই আলোচনা করবো, কারণ এত ডিটেলসে আমি গত ক্লাসে বলছিলাম যে মিলিকানের তৈলবিন্দু পরীক্ষা এত ডিটেলসে আসলে আলাপ আলোচনা করা সম্ভব না। যতটুকু আমাদের মানে আপনাদেরকে বোঝানো দরকার ততটুকুই বোঝাবো, জাস্ট বোঝার জন্য যে আসমান থেকে তার নাজিল হয় নাই ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19 কুলম, কোথা থেকে আসলো এটা জাস্ট দেখাবো। আর এই যে এই খুঁটিনাটি জিনিসগুলো আপনারা যত জানবেন, এইচএসসি পরীক্ষায় এগুলো আসুক বা না আসুক, আমরা কি করবো, আমরা অ্যাডমিশনের জন্য অনেক আগায় যাবো অন্যান্য ছেলেপেলেদের চাইতে। ঠিক আছে, কারণ অ্যাডমিশনে গেলে কিন্তু এত ডিটেলস আমরা পড়তে পারবো না, এই যে ক্যাথোড রশ্মি, হ্যাঁ, বা এই যে মিলিকানের তৈলবিন্দু, এগুলো এত ডিটেলস পড়তে পারবো না। তো এখন আমরা যেহেতু সময় পাচ্ছি, আবার আজকে শুনলাম শিক্ষামন্ত্রী বলছে শিক্ষাবর্ষ বাড়ানো হইতে পারে, তাহলে এই যে আমরা এখন যে এক্সট্রা যে সময়গুলো পাচ্ছি এগুলো একটু ইউটিলাইজ করবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকি। কারো কোনো প্রশ্ন আছে? লাস্ট কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারি, যে কোনো প্রশ্ন। ভাই এটার সাথে কি আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার সম্পর্ক আছে যে ক্যাথোড রশ্মির সাথে? না, ওটা ওটা অন্য জিনিস, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা ওইটা হচ্ছে অন্য জিনিস। ওখান থেকেও আমরা ইয়া পাবো, ওখান থেকেও আমরা দেখব যে পরমাণুতে ওখান থেকে আমরা দেখব যে পরমাণুতে শুধু ঋণাত্মক কণা নাই, ধনাত্মক কণাও আছে। রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা ওইটা আসলে মেইনলি আমরা নিউক্লিয়াসের অস্তিত্বটা পাই সবার প্রথম। ঠিক আছে, তো আর থমসনের যেই ক্যাথোড রশ্মি পরীক্ষা, থমসন যেটা আসলে বুঝাইতে চাইছে, সে সবার প্রথম দেখাইছে যে পরমাণু অবিভাজ্য না, পরমাণুর মধ্যে একটা ঋণাত্মক কণা আছে যেটাকে আমরা বলতেছি ইলেকট্রন। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, ওখান থেকে আমরা জানবো নিউক্লিয়াসের অস্তিত্ব। ঠিক আছে, মেইনলি ওটা মেজর যে ব্যাপার, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার যে মেজর ব্যাপার সেটা হচ্ছে যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট কি থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, এই ব্যাপারগুলো আর কি ওই পরীক্ষা থেকে বুঝবো। ঠিক আছে, আর ক্যাথোড রশ্মি থেকে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার, এতটুকুই। ইলেকট্রন যে নেগেটিভ বা ক্যাথোড রশ্মির প্রবাহটাকেই, ক্যাথোড রশ্মির প্রবাহটা যে নেগেটিভ চার্জ বিশিষ্ট এইটা আমরা বুঝছি, এবং এই ক্যাথোড রশ্মির প্রবাহটা আমরা বারবার যদি বলি ক্যাথোড রশ্মির প্রবাহ, ক্যাথোড রশ্মির প্রবাহ, বিরক্ত লাগে। তো এই জন্য বিজ্ঞানী স্টোনি আমাদের জন্য সহজ একটা নাম দিয়েছেন ইলেকট্রন। এই ক্লিয়ার? জি ভাই। ওকে, থ্যাংক ইউ। জুথিকা, রিফাত তাসনিম, নিশি, নাহিন আঞ্জুম, এশা, সামিয়া, নাফিসা, এশা দুইজন, লাবণী দেবী। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আশা করি নাই। টিটু ভাই আছেন নাকি? জি, আমার একটা প্রশ্ন আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, বলেন। আমাদের শরীরে কি ইলেকট্রন আছে? আমাদের শরীরে? হ্যাঁ, আমাদের শরীরে ইলেকট্রন নাই, কিন্তু এটা আবার অন্য আলোচনায় চলে যেতে হবে, ওই যে জীবাশ্ম জ্বালানি, ওই দিকে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমার আমার আমি আমার তো মনে হয় ইলেকট্রন আছে, আমি জানি না, দেখতে হবে। আমার আচ্ছা। আমার জানা মতে ইলেকট্রন নাই। আচ্ছা ঠিক আছে। আপনি জানেন নাকি কিছু? জানলে বলে যান। হ্যাঁ,
বলছি কে টিটু এশা? ভাইয়া ক্লাসে অনেক বেশি মনোযোগী। হ্যাঁ, তোদের পড়া তো আমার মুখস্থ হয়ে যায়। এখন তো চিন্তা করতেছি পড়ার পরীক্ষা যদি আমি দেই তাহলে তো ইন্টারমিডিয়েটে আবার গোল্ডেন এ প্লাস পাবো। দিয়া ফেলো, সমস্যা নাই, আমারটা দিও। আচ্ছা ঠিক আছে, দিয়া দিব। তা ফাতিন ভাই কি ক্লাস শেষ করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা আচ্ছা। যে পরীক্ষাটা দিলাম সেটা শেষ। ওকে, ওকে, সবাইকে থ্যাংক ভাই ইউ। শুনুন, বল বল। তুমি কি আমার ক্লাসগুলো দিবা না? না এসে না রে সোনা, দিব আজকে দিয়ে, আজকে না কালকে দিব, কালকে বন্ধ আছে বুঝছিস? কালকে বইসা সব লোড দিছি, একবারে দিয়া দিব, ঠিক আছে? আচ্ছা, আর কালকে তো আমার কালকে ক্লাস প্রমিস আছে। পেয়ে যাবা। হ্যাঁ আর আমাদের তো হ্যাঁ, কালকে কালকে ক্লাস আছে না? হ্যাঁ হ্যাঁ, আছে হ্যাঁ। আছে। ভাই রুটিন কি চেঞ্জ হবে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রুটিন চেঞ্জ হবে? না না, রুটিন এখনো চেঞ্জ করি নাই, করবো আর কি। এই যে আজকে নটরডেমের মনে করো যে আজকে ওদের রেজাল্ট দিল, হ্যাঁ, তারপরে দেখি রুটিন চেঞ্জ করলে আমি তোমাদের জানাই দিব, সবাইকে মেসেজ দিব। হ্যাঁ আচ্ছা ভাই। ওকে, তা ভালো থাকো সবাই, সুস্থ থাকো, সুন্দর থাকো। আচ্ছা ভাইয়া।